5ই আগস্ট 2024 সালের আমাদের সন্তানদের বিপ্লবকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে এবং সমকালীন বার্তাকে। 5ই আগস্টে 24-এ যে বিপ্লবটা হলো গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেটা আসলে তার অনেকগুলো সিগনিফিকেন্স আছে স্বতন্ত্র। যদি সেটাকে আমরা তুলনা করি 90-এর গণ অভ্যুত্থানের সাথে, তাহলে এই গণ অভ্যুত্থানের মধ্যে আরো ভিন্ন ধর্মী একটা স্বাতন্ত্র রয়েছে। প্রথমত তো 90-এর যে গণ আন্দোলন এটাও ছিল স্বৈরাচারের বিরুদ্ধে, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো এখানে এঙ্গেজ ছিল এবং সক্রিয়ভাবে তারা আন্দোলন করেছে এবং তাদের আন্দোলনের রেজাল্ট এবং তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের রেজাল্টেই কিন্তু শেষ পর্যন্ত স্বৈরাচার এরশাদ রিজিমকে বিদায় নিতে হয়েছে। কিন্তু 90-এর গণ অভ্যুত্থানে আমরা দেখি যে সম্পূর্ণ ব্যতিক্রম। পলিটিক্যাল পার্টি wasn't involved physically in 24 mass uprising. সেখানে ছিল সাধারণ ছাত্র সমাজের যে অংশগ্রহণ, এবং তারাই কিন্তু আন্দোলনটাকে সৃষ্টি করেছে, আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছে, এবং যে ফ্যাসিজমের পক্ষ থেকে যে ধরনের থ্রেট ছিল, জীবনের থ্রেট, গুম হওয়ার থ্রেট এবং নানা রকমের সবচেয়ে বড় কথা প্রলোভন ছিল তাদের সামনে। তো সেই প্রলোভন উপেক্ষা করে, সমস্ত থ্রেটকে উপেক্ষা করে তারা শেষ পর্যন্ত আন্দোলনের ময়দানে টিকেছিল এবং সেটা মূলত ছাত্রদের নেতৃত্বে আন্দোলনটা গড়ে ওঠে এবং এক পর্যায়ে মাস পিপুল এটার সাথে এসে যুক্ত হয়। এবং এখানে যারা দেখলাম যে আগে ছিল পলিটিক্যাল পার্টিগুলো, পলিটিক্যাল দলের যারা লোক তারা ছিল ইনভলভ, এবং রাজনৈতিক আন্দোলনের ফলে 90-এর গণ অভ্যুত্থানটা হয়েছে এবং এরশাদ সরকারের পতন হয়েছে। আর 24-এর গণ অভ্যুত্থানে আন্দোলনটা সৃষ্টি হয়েছে ছাত্রদের মাধ্যমে, এবং তাও সাধারণ ছাত্রদের মাধ্যমে। সেখানে কিন্তু রাজনৈতিক সংগঠনের যে সমস্ত ছাত্র সংগঠনগুলো আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে আমরা সেখানে অ্যাবসেন্ট দেখেছি। মানে ছাত্র সংগঠন হিসেবে তাদের কোনো ইনভলভমেন্ট এখানে ছিল না। তো সাধারণ ছাত্ররা সেটা লিড করেছে, সাধারণ ছাত্ররা সেটা অর্গানাইজ করেছে, এবং সাধারণ ছাত্ররা শেষ পর্যন্ত এটা একটা বিপ্লবের পর্যায়ে তারা নিয়ে আসছে। আমরা দেখলাম যে তারা এমন সব কর্মসূচি সেখানে এক এক করে থ্রো করেছে, তো সেগুলো কিন্তু মানুষকে কিন্তু খুব সারপ্রাইজ করেছে যে এত জুলুম, এত নির্যাতন, এত থ্রেট, এবং তারা কিন্তু অনেক সময় হাইডিং এ থেকে, লুকিয়ে থেকে তারা কিন্তু সেখানে কর্মসূচিগুলো তারা দিয়ে গেছে। যখন কারোর সাথে কারো কোনো যোগাযোগ, কারোর সাথে কারো কোনো কমিউনিকেশনের কোনো সুযোগ ছিল না, তখনও কিন্তু তারা এটা দিয়ে গেছে। এটা হচ্ছে একটা বড় ধরনের পার্থক্য, এবং এর কারণে শেষ দিকে এসে আমরা দেখলাম যে তাদের এই আন্দোলনের সাথে শেষ পর্যন্ত এরা সবাই, ছাত্র জনতা, নারী, পুরুষ, এমনকি শিশুরা পর্যন্ত সেখানে সম্পৃক্ত হয়েছে, যেটা 90-এর গণ অভ্যুত্থানে ছিল না। নারীদের এত ব্যাপক অংশগ্রহণ ছিল না। গ্রাম্য বালা যারা, তারাও কিন্তু সেখানে পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এটা হয়েছে। শিশুরা পর্যন্ত সেখানে অংশ নিয়েছে, কিশোর যারা তারা সেখানে অংশ নিয়েছে। এবং আমরা দেখি যে সেখানে শিশু কিশোরদের তারা জীবনও দিয়েছে পরিস্থিতির শিকার হয়ে, হেলিকপ্টার থেকে তাদেরকে গুলি করা হয়েছে বা অন্যভাবে। তো এটা একটা বড় ধরনের জিনিস। আমরা গণ অভ্যুত্থান বলতে যা বুঝায়, এটা একেবারে নিরেট অর্থে আমরা কমপ্লিট গণ অভ্যুত্থান বলতে পারি 24-এর গণ অভ্যুত্থানকে। আরেকটা জিনিস হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান যেটা, সেটা কিন্তু রাজনীতির ক্ষমতা কেন্দ্রিক ছিল না, যে আমরা ক্ষমতায় যেতে চাই, আমরা এখানে প্রাইম মিনিস্টার হতে চাই, প্রেসিডেন্ট হতে চাই, সেইটা কিন্তু তাদের মধ্যে ছিল না, সেই প্ল্যান ছিল না। তারা চেয়েছিল তাদের অধিকার, কথা বলার অধিকার, তাদের স্টুডেন্টস হিসেবে তাদের রাইট, সেটা যেন প্রিজার্ভ থাকে। আর সবচেয়ে বড় কথা, তাদের আত্মপরিচয়ের বিরুদ্ধে তখনকার ক্ষমতাসীন শেখ হাসিনা যে মন্তব্য করেছে রাজাকারের নাতিপুতি, এটা মূলত সবাইকে কিন্তু অপমান করেছিল। সেই থেকে আত্মমর্যাদাবোধের লড়াই ছিল সেটা। আমরা যদি আপোষ করি তাহলে আমাদের পরিচয় থাকবে না, আমাদের অস্তিত্ব থাকবে না। সবাই রুখে দাঁড়িয়েছে, এবং এর মাধ্যমেই শেষ পর্যন্ত কোটা বিরোধী আন্দোলনটা একটা সামগ্রিক গণ আন্দোলনের রূপ নেয়, এবং এটা অটোমেটিকলি
ফ্রম দি মুভমেন্ট ফিল্ড, রাজপথ থেকে এটা নাম ধারণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পরে বৈষম্য বিরোধী আন্দোলন, মানে সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে এটা আন্দোলন। আরেকটা সিগনিফিকেন্স এখানের মধ্যে আমি দেখি, সেটা হচ্ছে যে 90-এর গণঅভ্যুত্থানে ডাইরেক্টলি বাই নেম বাই স্ট্রাকচার উলামাদের অংশগ্রহণ ছিল না। নেপথ্যে তারা ছিলেন, তারা চাইতেন পরিবর্তন, কিন্তু সেভাবে ইনভলভমেন্টটা সেভাবে ছিল না। এখানে আমরা দেখি যে উলামা শ্রেণী তারা ডাইরেক্ট ইনভলভ হয়েছেন। মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসা থেকে মিছিল বেরিয়েছে, তারা প্রতিবাদে নেমেছে এবং জোরালোভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে, মানে একই ধারায় সেই আন্দোলনটা তারা করেছে। এবং যেটার রেজাল্ট আমরা দেখলাম, প্রায় 78 আলেম এবং হাফিজ মাদ্রাসার ছাত্র তারা সেখানে শাহাদাত বরণ করেছে। এটা একটা বড় ধরনের জিনিস। আমি বলবো যে এই জন্যে যে 24-এর গণঅভ্যুত্থানটা সমাজের সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষকে টাচ করেছে এবং তারা ইনভলভ হয়েছে, যারা 90-তে এইভাবে ছিল না। এখানে যে বিষয়টা সেটা হলো যে এই যে আমাদের সন্তান যারা লিডারশিপে ছিলেন, তারা যেভাবে নিজের লোককে সামলিয়েছেন, তাদেরকে কেউ কিনতে পারেনি। এই যে একটা মরালিটি ডেভেলপড, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা প্রথমত হচ্ছে গোটা নেশনকে বা গোটা জাতিকে একটু তারা সারপ্রাইজ দিয়েছে। আমাদের নেশনের পক্ষ থেকে সকলেরই ধারণা ছিল যে এই প্রজন্ম শেষ, এই প্রজন্ম ডিজিটাল প্রজন্ম, এই প্রজন্ম ফেসবুক, টুইটার এবং ইউটিউবের প্রজন্ম, এবং তাদের দ্বারা আমাদের ভবিষ্যৎ ধ্বংস এবং তেমন আশাজনক কিছু নাই। এটি সাধারণ ধারণা ছিল এবং মনে করা হতো তারা প্রেম পাগল, মেয়ে পাগল, তাদের পিছনে তাদের জীবনকে তারা শেষ করে। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম তারা এই জিনিসটাকে ভুল প্রমাণিত করেছে, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তরুণ সম্প্রদায়, তারা কিন্তু শেষ হয়ে যায়নি, বরং বিপুল সম্ভাবনা, যেটা আমরা ভাবি নাই, এই সম্ভাবনা তাদের মধ্যে আমরা দেখেছি এবং দে প্রুভড দে হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু লিড দ্য নেশন। যাত্রাবাড়ি মাদ্রাসার আলেম ওলামারা চিটাগাং রোড ব্লক করে দিয়েছে এবং সেখানে অসংখ্য লোক মারা গেছে। সেই মৃত্যুদের তাদের রুহের মাগফিরাত কামনা করে আগামী শুক্রবার গণ জিয়াফত খাওয়ানো হচ্ছে, উদ্যোগ নেওয়া হয়েছে। এটাকে আপনি কিভাবে দেখেন? প্রথমত হচ্ছে যে তাদেরকে স্মরণ করা, যারা আত্মহত্যা করেছে তাদেরকে যত বেশি করে সম্ভব স্মরণ করা এবং তারা যেন স্মৃতি থেকে হারিয়ে না যায় সেই ব্যবস্থা করা, এটা খুব জরুরি। এবং বিশেষ করে আমরা দেখি যে উলামা এবং ইসলামিক সম্প্রদায় যারা আছে, তারা বিভিন্ন আন্দোলনে বিভিন্ন সময় ভূমিকা নেন, ইতিহাসে তারা কোনো স্থান থাকে না, বা আলোচনার মধ্যে তাদের কোনো থাকে না, আলোচনা থাকে না। তো সেটা আমি মনে করি যে এটা খুবই প্রাসঙ্গিক, যে এই 24-এর গণঅভ্যুত্থানে যেসব আলেমেরা অংশ নিয়েছেন, শাহাদত বরণ করেছেন, তাদের ভূমিকা উঠে আসা উচিত এবং তাদেরকে স্মরণ করা উচিত। কাঙ্গালি ভোজ এগুলো হচ্ছে হয়তো স্থানীয় লোকেরা করছে, আমি মনে করি যে এটার মধ্যে তেমন কোনো সিগনিফিকেন্স নাই। নিড যে একুরেট লিস্টটা করা এবং তাদের লাইভ প্রোফাইল যারা, সেটা সংরক্ষণ করা এবং সেগুলো বিভিন্ন দপ্তরগুলোতে দেওয়া, তার জন্য সুভিনিয়ার বের করা, যাতে করে ইতিহাসের মধ্যে এটা লেখা থাকে, হারিয়ে না যায়। এই জিনিসগুলো করা, তাদের জন্য মেমোরিয়াল করা, সেটা করা উচিত। তো খাওয়া দাওয়া, এটা আমাদের একটা সামাজিক রীতি, কেউ যদি করিয়ে থাকে, আমি মনে করি যে এগুলা তো ধর্তব্য জিনিস না, বা সেই সব, এটা একদম সাধারণ রেওয়াজের মতো আর কি। বরং আমি বলবো যারা উদ্যোক্তা, তারা ঠিক আছে, তারা করুন, লিস্টটা করুন, তাদের প্রোফাইল কালেকশন করুন, এবং করে এটা সংরক্ষণ করুন এবং সুভিনিয়ার বের করুন। এই সুভিনিয়ার বের করে এগুলো পাবলিক লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, যে সমস্ত জায়গায় গ্রন্থকেন্দ্র, জাতীয় গ্রন্থকেন্দ্র যেগুলোতে রেকর্ড রাখা হয়, সেই সব জায়গাতে এগুলোতে দেওয়া, তাইলে এই জিনিসগুলো হারিয়ে যাবে না। সংবাদপত্রে আর্টিকেল লেখা, এটা তো হতে পারে যে 24-এর গণঅভ্যুত্থানে যাত্রাবাড়িতে মাদ্রাসা ছাত্রদের ভূমিকা এ নিয়ে পত্রিকা আর্টিকেল লেখা হতে পারে। এই জিনিসগুলো বেশি প্রয়োজন।